আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আজকে রাসেল ভাই আমি যে ঘটনাটি এখন শেয়ার করব, ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা আমি শেয়ার করব। এটা আমাদের এলাকারই একটা ঘটনা। তো রাজবাড়ী সদর থানারই একদম পাশে। বর্তমানে এটি বালিয়াকান্দি উপজেলার মধ্যে পড়ে গিয়েছে। জায়গাটার নাম হচ্ছে বহরপুর। তো ওই গ্রামে দুইজন বন্ধু থাকতো, মানে সমবয়সী দুইজন। একজনের নাম ছিল ইমান আলী আর একজনের নাম ছিল রজব। তো এই দুইজনের খুব ভালো বন্ধুত্ব ছিল। আর ওই গ্রামেই আর একটা ছিল একজন, আমরা যেটা অনেক সময় দেখতাম, একটা সময় গ্রামে হাটে বাজারে অনেকে জাদু খেলা দেখাতো। দেখা যাচ্ছে যে আপনার একটা টাকাকে সে দ্বিগুণ করে ফেলেছে। তারপর দেখা যাচ্ছে যে মানে ব্লেড সে খেয়ে ফেলে পরবর্তীতে সেই ব্লেড গুলো আবার মুখ থেকে বের করছে। তারপর এরকম অদ্ভুত কিছু ঘটনা আমরা দেখতাম একটা সময় ছোটবেলায়। তো ওই গ্রামে এরকম আর একজন লোক ছিল যে এই ধরনের খেলা দেখাতো। তার নাম ছিল রাজা মিয়া। তো এই রাজা মিয়া সবাইকে সে জাদুর রাজা হিসাবে সবাই খালি চিনতো আর কি। ওরকম ছোটখাটো জাদু দেখাতো, লোকজন তাকে জাদুর রাজা বলেই চিনত। তো রাজা মিয়ার কাছে একদিন ইমান আলী এবং আর রজব ওরা দুজন আসে, এসে বলে যে রাজা ভাই, আমাদেরকে একটু আপনি এটা কিভাবে জাদু করেন আমাদেরকে একটু শেখাবেন। তো রাজা প্রথমে রাজি হয় না, ওরা খুব করে ধরে। তো রাজা রাজি হয়। তো রাজি হওয়ার পরে রাজা তাদেরকে বলে যে তোরা দুজন আমাকে কয়েকটা কাজ যদি করে দিতে পারিস, যদি সাহসের পরিচয় দিতে পারিস, তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখব যে তোদেরকে এটা শেখানো যায় কিনা। তো ওরাও রাজি হয় যে ঠিক আছে, আমরা এটা করব। তো ওদের প্রথম যে ফার্স্ট অ্যাসাইনমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে রাজা মিয়া বলে ওদের গ্রামের কাছে একটা কবরস্থান আছে, সে কবরস্থান থেকে একটা লাশের হৃৎপিণ্ডটা কেটে নিয়ে আসতে হবে। এবং সে বলেও দেয় যে কবে যাবে, সেও বলে দেয় আমি একসময় বলবো, তখন তোরা গিয়ে ওই জিনিসটা নিয়ে আসবি। তো বেশ কিছুদিন পরে রাজা মিয়া ওদেরকে বলে যে কবরস্থানের উত্তর দিকে একটা নতুন কবর হয়েছে, তোরা পূর্ণিমার রাত্রে গিয়ে ওই কবরটা খুঁড়ে ওই লাশের হৃৎপিণ্ডটা নিয়ে আসবি। তো যাওয়ার পথে কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু ওদিকে কিন্তু কোনো নজর দেয়া যাবে না। তো রাজা মিয়া এবং রাজা মিয়ার কথা অনুযায়ী ইমান আলী এবং যে রজব ওরা দুজন পূর্ণিমার রাত্রে রওনা দেয়। তো যখন যাচ্ছিল কবরস্থানের ঠিক একটু আগে দেখে যে একটা খেজুর গাছের নিচে একজন বুড়ি, ওই সময় কিন্তু শীতের রাত ছিল আর কি, তো একজন বুড়ি একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। তখন যাওয়ার পথে বলতেছে যে বাবা, তোরা কোথায় যাচ্ছিস? তখন বলছে যে আমরা তো একটু সামনে যাব। তখন বলছে আমি বুঝতে পেরেছি তোরা কবরস্থানের দিকে যাচ্ছিস, বাবা কবরস্থানের দিকে যাস না। তখন বলে যে আপনি এই যাত্রা পথে একটা কাজ করতে যাচ্ছি, আপনি এখন বাধা দিচ্ছেন কেন? এরকম ওরা বেশ বকাঝকা করে বুড়িকে। বুড়ির কথা শোনে না। তখন ওরা কবরস্থানে যায়, দিয়ে দেখে সত্যি কবরস্থানের উত্তর দিকে একটি নতুন কবর হয়েছে, সদ্য কাঁচা বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে সেটা। তো ওরা ওখানে গিয়ে হাতে ছোট টর্চ লাইট ছিল, তো ওই টর্চ লাইট দিয়ে আলো জ্বালিয়ে ওরা কবরটা খোঁড়া শুরু করে। তো সবাই দুইজন মিলে কবর খোঁড়ে, দেখে হ্যাঁ ঠিক আছে, নতুন কবর, ভিতরে লাশ একদম কাফনের কাপড় ধপধপে সাদা। তো ওরা ওদের শর্ত ছিল প্রথমে মুখটা যেন কেউ না দেখে, জাস্ট চাকু দিয়ে দ্রুত বুকটা কেটে ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের, কিন্তু লাশের মুখটা দেখা যাবে না, এরকম একটা শর্ত দিয়েছিল রাজা মিয়া। তো ওরা ঠিক যে কাজ করতে পাঠিয়েছে ওরা সেই কাজটি করে। ওরা চাকু দিয়ে হৃৎপিণ্ডটা কেটে বের করে নিয়ে আসে। এর মধ্যে হঠাৎ করে রজব যে সে বলে যে আচ্ছা, এই আমরা তো মুখটা দেখলাম না, যার কার লাশ নিয়ে যাচ্ছি তার তো মুখ দেখছি না। তো ওরা এখন ইমান আলী বলে না না, লাশ রাজা তো দেখতে মানা করেছে। তো বলে যে না, তারপর একটু দেখি যে কারটা। তখন রাসেল ভাই যখন ওই লাশের মুখটা সরায়, তখন ওরা রীতিমতো দুজনই ভয় পেয়ে যায়। কারণ হচ্ছে একটু আগে যে মহিলাটাকে তারা দেখে এসেছিল, বলছিল যে বাবা ওদিকে যাস না, আসলে ওইটা সেই মহিলারই লাশ ছিল। ওরা দুজন দেখে খুব মারাত্মক ভয় পেয়ে যায় এবং দ্রুত তাড়াতাড়ি ওখান থেকে কোনো মতে লাশটা কবরটা আগের জায়গায় করে আগের মতো করে দ্রুত চলে আসে এবং রাত্রেই
রাজা মিয়ার বাড়িতে চলে আসে। তো রাজা মিয়ার কাছে ওই জিনিসটা মানে হৃৎপিণ্ডটা যখন দেয়, রাজা মিয়া বলে যে তোরা তো খুব সাহসের একটা কাজ করেছিস। আচ্ছা। তখন ওরা বলে যে আমরা তো ওই লাশের মুখটা সরিয়ে ফেলেছিলাম, আমরা তো দেখেছি যে ওটা একজন বৃদ্ধ মহিলার লাশ। তখন বলেছিল যে তোদেরকে মানা করেছিলাম, যাই হোক তেমন কোনো সমস্যা হবে না, তবে কাজটা করা উচিত হয়নি, এরকম রাজা মিয়া বলে আর কি। আর তারপরে রাসেল ভাই মানে এরপরে একদিন বলে যে তোরা তো ভালো একটা কাজ করেছিস, তো এক সপ্তাহ পর একটা ডেট দেয় যে এই রাত্রে তোরা দুজন আমার বাড়িতে আসবি, তোদেরকে আমি কিছু জিনিস শিখিয়ে দেব। আচ্ছা। তো সত্যি এক সপ্তাহ পরে দুজন আসে। আসার পর ওরা যখন আসে দেখে যে উঠানে একটি ছাগলের মাথা বিচ্ছিন্ন বডি থেকে একটু উঠানে একটি ছাগল পড়ে আছে। তো আর একটা জিনিস আছে ভাই, ছাগলের মাথা থেকে বডি বিচ্ছিন্ন, কিন্তু একটা ফোঁটা রক্তও সেখানে নাই, এক ফোঁটা রক্তও সেখানে নাই। এবং ছাগলের পাশেই একটি জায়গায় একটা বড় আকৃতির পায়ের ছাপ সে দেখতে পায়, দুটো পায়ের ছাপ, মানে মানুষের যেরকম দুটো পা থাকে এরকম দুটো পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলো গোলাকৃতির এবং অসম্ভব রকমের বড়। তো দেখে ওরা বেশ ভয় পেয়ে যায় যে এখানে আসলে কি ঘটেছে, কি এখানে দাঁড়িয়েছিল। ওরা একটু ভয় পায়। তাই হোক সে রাজা মিয়ার বাড়িতে যায়, রাজা মিয়ার সাথে কথা বলে। রাজা মিয়া তখন ওদেরকে কিছু বিষয় শিখিয়ে দেয় এবং বলে যে এই জিনিসগুলো কার্যকর হওয়ার জন্য তোদেরকে আরো কিছু কঠিন কাজ করতে হবে। আচ্ছা। ওরা সেটা রাজি হয়। তখন এর মধ্যে কি হয় রাসেল ভাই, ওই ওদেরকে আর একটা বিষয় আনতে দেয়া হয় এবং বলা হয় যে একটি মহিলা যিনি সুইসাইড করেছেন, এমন একটি মহিলা, এবং সুইসাইড করতে হবে সেজন্য গলায় ফাঁস দিয়ে মারা গেছেন এমন কাউকে। তো এই ফাঁস দেওয়া যেই দড়ি বা যে ওড়না বা যেটা দিয়ে যে ফাঁস দিবে, ওই জিনিসটা তাদেরকে নিয়ে আসতে হবে এবং ওই মহিলা কবর দেওয়ার পর তার পাঁজরের 3টি হাড় নিয়ে আসতে হবে। এই ধরনের একটা মানে ভয়ঙ্কর একটা বিষয় তাদেরকে আনতে বলা হয়। তখন ওরা এই জিনিসটা মানে চিন্তা করে আমরা কোথা থেকে এটা আনবো, এরকম মানে চিন্তা করতে থাকে। কিন্তু মানে এর মধ্যে ওরা মানে ওদের পাশের গ্রামেই একটা মহিলা মানে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওরা টার্গেট নেয় যে ওই মহিলার কবর থেকে ওই মানে নিয়ে আসবে এবং বহু কষ্টে মানে ওই মহিলার যেই ওড়নাটা ফাঁস দিয়ে সুইসাইড করেছিল সেটাও ম্যানেজ করে। এবং ম্যানেজ করার পর এবং সত্যি কবর খুঁড়ে রাসেল ভাই ওই 3টে হাড় তারা নিয়ে আসছিল। আচ্ছা। নিয়ে এসে রাজা মিয়ার কাছে দেয়। আসলে রাসেল ভাই এই রাজা মিয়া ছিল একটা বড় ধরনের একটা ধান্দাবাজ। তো ও এই বিভিন্ন লোকদেরকে দিয়ে ওদেরকে দিয়ে বিভিন্ন এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করার জন্য যে এলিমেন্টস গুলো প্রয়োজন এইগুলো আসলে ম্যানেজ করার চেষ্টা করছিল এবং এটা নিজের স্বার্থে কাজটা করছিল এবং ওদেরকে দিয়ে ওদেরকে একটা টোপ হিসাবে ব্যবহার করছিল যে বিপদ যদি পড়ে তো ওরাই পড়বে, সে পড়বে না। সেটাই। তো ওরা সত্যি ওই জিনিসগুলো এনে দেয় এবং এনে দেওয়ার পরে আর একটা বিষয় বলে থাকে যে পূর্ণিমার রাত্রে একটা বিশেষ মাঠে যেতে বলে। ওখানে বহরপুর গ্রামে একটা বিশাল একটা মাঠ আছে, বলে যে ওই মাঠে তোরা যাবি, যাওয়ার পরে দেখবি যে দুজন লোক, একজনের মাথায় কালো পাগড়ি আর একজনের মাথায় সাদা পাগড়ি, দুজন লোক মাঠের মধ্যে বসে কি যেন খাচ্ছে। তোরা দুজন চুপি চুপি গিয়ে ওর দুইজনই মাথার থেকে পাগড়িটা নিয়ে দৌড় দিয়ে চলে আসবি। তো ওরা ওই দিন ওই মাঠে যায় রাসেল ভাই। যাওয়ার পরে দেখে সত্যি তো দুজন লোক মাঠের মধ্যে মনে হচ্ছে কি যেন খাচ্ছে, মাঠ থেকে কি যেন নিয়ে খাচ্ছে। ওরা চুপি চুপি পিছনে গিয়ে রজব এবং ইমান এরা দুইজন গিয়েই ওই পাগড়িটা নিয়ে দৌড় দেয়। দৌড় দেওয়ার পর পিছন থেকে অনেক ডাকাডাকি, কিন্তু ওরা তো আগের থেকে শিখিয়ে দিয়েছে পিছন থেকে ডাকলেও পিছন থেকে ফেরা যাবে না, এরকম বিষয় তাদেরকে বলে দেওয়া আছে। ওরা সত্যি পিছন দিকে তাকায় না। কিন্তু অনেকক্ষণ দৌড়ানোর পরে হঠাৎ ইমান আলী খেয়াল করে যে ওর সাথে রজব নেই। ও চিন্তা করে কি ব্যাপার, রজব কোথায় গেল। ও চিন্তা করে হয়তো বা দৌড় দিয়ে রজব আর একদিকে চলে গেছে, ও আর একদিকে চলে এসেছে। ওই চিন্তা করে সে ওই পাগড়িটা নিয়ে, ইমান আলী নিয়েছিল সাদা পাগড়ি, তো ওটা নিয়ে সে যখন রাজা মিয়ার বাড়িতে রাত্রে যায়, গিয়ে দেখে যে রজব তার আগেই ওখানে চলে এসেছে এবং সে সেন্সলেস হয়ে রাজা মিয়ার উঠানে পড়ে আছে। তো রাজা মিয়া তাকে বেশ মন্ত্রতন্ত্র ঝাড়ফুঁক করে তাদেরকে মানে সুস্থ করে। কিন্তু রাসেল ভাই এই রজব কিন্তু ওই পাগড়ি আনতে পারেনি, সে আসলে আনতে পারে, সে ব্যর্থ হয়েছে। কিন্তু ইমান আলী এনেছিল। ওই ঘটনার পরে রাসেল ভাই রজব আস্তে 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 শুকিয়ে যেতে থাকে। মানে এমন ভাবে সে মানে শুকিয়ে গিয়েছিল
যে কোনো মানুষ দেখলে মানে তার পিলে চমকে যাবে, এমন ভয়ঙ্কর তার চেহারা এবং এত চিকন হয়ে গেছিল রজব আলী, এবং ওইভাবেই সে মারা যায়। তো একদিন মানে ইমান এবং এর ভিতরে কি হয়েছিল ভাই, যেহেতু ইমানকে দিয়ে রাজা মিয়া অনেক কাজ করে ফেলেছে, এখন কিছু কিছু বিষয় ইমান আলীকে শিখিয়ে দিয়েছিল, এবং ব্ল্যাক ম্যাজিক দুইজন একত্রে প্র্যাকটিস করতো, এবং এদের আসলে হিতাহিত জ্ঞানই হারিয়ে ফেলেছিল, যে ভালো করছে না খারাপ করছে, এরকম মানে অনেক বাজে কাজগুলো তারা দুজনে একসাথে করতো আর কি। এর মধ্যে রাসেল ভাই আমরা ইসের কাছ থেকে যেটা জানতে পেরেছিলাম ইমান আলীর কাছ থেকে, সেটা হচ্ছে এক রাত্রে ইমান এবং রজব দুজনে একই সাথে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করছিল। তো সরি ইমান মানে রাজা মিয়া আর কি। তো রাজা মিয়া ইমানকে বলে যে তুই একটু ঘরের ভিতরে যা, আমার একটু কাজ আছে। তো সে ঘরের ভিতরে গিয়ে বসে এবং রাজা মিয়া বাইরে অপেক্ষা করে, এবং কি যেন তন্ত্রমন্ত্র এগুলো পড়ছিল। হঠাৎ মানে ইমান আলী ফিল করলো মানে কি যেন ধূপ ধাপ করে দূর থেকে দৌড়ে দৌড়ে কিছু একটা আসছে, মানে মাটি কাঁপছে, মানে ভূমিকম্পের মতো। তখন সে ওই একটু কৌতূহল হয়ে, ওইটা পাটখড়ির বেড়া ছিল, তো পাটখড়ির বেড়া একটু ফাঁকা করে দেখলো যে আসলে বাইরে কি ঘটছে। তখন দেখলো যে রাজা মিয়ার সামনে একটা ভয়ঙ্কর আকৃতির কালো একটা জন্তুর মতো বসে আছে, এবং রাজা মিয়ার সাথে কথা বলছে, এবং কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে মানে মানে খুবই মানে মোটা গলার একটা কণ্ঠ। তো এরকম কথা বলতে বলতে হঠাৎ রাজা মিয়ার মানে খুব করুণ স্বরে আর্তনাদ শোনা গেল। তো আর্তনাদ শোনার পরে সেও তখন ভয় থেকে বের হচ্ছে না ইমান আলী ঘর থেকে, এবং একটু পরে ইমান আলী মানে ফিল করলো যে ঠিক যেভাবে ধূপধাপ করে একটা জিনিস এসেছিল, ওই জিনিসটা ওইভাবেই দৌড়ে চলে গেল। তখন ও যখন ঘর থেকে বাইরে বের হলো, তখন কোথাও রাজা মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো অনেক রাজা ভাই করে ডাকাডাকি করে, তারপরে গ্রামের লোকজনকে সে ডেকে তোলে। পরে রাজা মিয়ার লাশ মানে একটু দূরেই 100 থেকে 200 মিটার দূরে তার লাশটা উদ্ধার করা হয় রাসেল ভাই। তার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন ছিল, আর তার শরীরে একটা ফোঁটা রক্তও ছিল না, মনে হচ্ছে যে কেউ যেন ওর রক্তটা খেয়ে গেছে। তো এই ঘটনা ঘটার পর রাসেল ভাই রজব মানে ইমান আলী অত্যন্ত ভয় পায়, এবং ভয় পাওয়ার পর সে মানে সব সময় মানুষকে বলতো যে আমাকেও তো মেরে ফেলবে রে, আমাকেও মেরে ফেলবে, আমি যেন কখন মরে যাই। তখন তার মস্তিষ্ক বিকৃত হতে শুরু করে। তার বাড়িতে রেখে দেওয়া হয় যখন, তখন অদ্ভুত রাসেল ভাই ওকে যখন বাড়িতে রাখা হতো বাইরে থেকে দরজা লাগিয়ে দেওয়া হতো, কিন্তু সকাল বেলা দেখতো সে ঘরে নাই, এবং তাকে সেন্সলেস অবস্থায় কবরস্থানের গেটে পাওয়া যেত প্রত্যেক দিন। সে যে কিভাবে যেত সে নিজেও বলতে পারে না। এভাবে তার সে আস্তে আস্তে পাগল হতে হতে পুরো দস্তুর একটা উন্মাদে পরিণত হয়, এবং রাজবাড়িতে বিভিন্ন সময় সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, এবং কাউকে দেখলেই সে বলতো আমাকে মেরে ফেলবে রে, আমাকে মেরে ফেলবে। তার কথাটা এটা এরকমই ছিল সব সময়। এবং 2002 সাল পর্যন্ত আমরা ইমান আলীকে দেখেছি। এরপরে ইমান আলী যে কোথায় গেছে, আদৌ সে জীবিত আছে, মারা গেছে, বা কোথায় হারিয়ে গেছে, আজ 2002 সালের পরে আজ প্রায় 15-16 বছর ইমান আলীর আর কোনো হদিস নেই। হয়তো বা আছে বাংলাদেশের কোনো এক প্রান্তে, অথবা মরে গেছে, বা কোথায় আছে আমরা কেউ বলতে পারি না, তার ফ্যামিলির লোকও কিছু বলতে পারে না। তো আজকের আসলে এই যে ব্ল্যাক ম্যাজিক, এর আগেও আমরা ব্ল্যাক ম্যাজিক, আমি বা উভয় অনেকেই আমরা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড অনেক ঘটনা বলেছি, মানে কৌতূহল যে মানুষকে কত করুণ পরিণতির দিকে নিয়ে যেতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। ঘটনা আসল ভাই, নিতু তখন স্কুলে পড়তো, 8-9 পড়ে এই সময়কার। সো ব্যাক ইন লাইক 90s, আর্লি 90s এরকম আর কি, 90 সাল শুরু হয়েছে, খুব বেশি আগেরও না, আবার একদম সাম্প্রতিক সময়। এরকম একটা সময় ও এক সময় অসুস্থ হয়েছিল আর কি। ও বেশ মানে আপনার মানে নিউমোনিয়া টাইপের আর কি, হাসপাতালে অ্যাডমিশন নিয়ে থাকতে হয়েছিল কিছুদিন। তো হাসপাতালে যখন ভর্তি হয়, তখন হাসপাতালগুলো তখনকার সময় এত ফ্যাসিলিটেড ছিল না, মানে আলাদা আলাদা রুম, এবং রুমগুলোর ভিতরে বেশ ফাঁকা ফাঁকা, মানে পুরনো আর কি টাইপের ছিল। যাই হোক, সন্ধ্যার পরে ওর সাথে ওর আম্মু থাকতো, রাতের বেলা ওর আম্মু আবার বাসা যেত, আবার রাতে ব্যাক করে আসতো রাত 9টা-10টার সময়। তো একদিন মিতু শুয়ে আছে আর কি, তো এরকম সময় দেখে একটা বারান্দার কাছ থেকে একটা ছোট বিড়াল, খুব ছোট বিড়াল, মানে কেবল হওয়ার থেকে একটু বড়, আচ্ছা, মিউ মিউ করছে দরজার কাছে বসে। এবং ওই বারান্দার মধ্যে হালকা একটা লাইট জ্বালানো ছিল, লাল বাতি, মানে যে নর্মাল যে আমাদের আগে ফিলামেন্ট বাল্বগুলো ছিল, সেই বাল্বের আলো পড়ছে। আর ওদের রুমের মধ্যে সামান্য একটা লাইট লাগানো ছিল, যে রুমে ও মানে শুয়েছিল।
তো বেশ একটা কেমন জানি একটা মানে রহস্যজনক একটা বিড়ালটাকে লাগছিল দূর থেকে দেখে। এবং বিড়ালটা মোস্টলি হচ্ছে ব্ল্যাক, মাথার কাছে কালো, বডির বাকি অংশটা সাদা, এরকম মানে ছিটছিট আছে কিছু। তো বিড়ালটা মিউ মিউ করছে এবং ওর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তো ও জিনিসটাকে দেখে খারাপ কিছু ভাবে না বা ভয়ও পায় না, বাট ওর কাছে বেশ রহস্যময় লাগতে থাকে। তো কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ও হাত দিয়ে বিড়ালটাকে এভাবে ডাকে এবং হাত দিয়ে জাস্ট ডাকার পরপরই বিড়ালটা আস্তে করে উঠে আসে ওর খাটের কাছে নিচে দাঁড়িয়ে থাকে। তো ওখানে দাঁড়িয়ে থেকে বিড়ালটা মিউ মিউ করছে। তো ওর ইচ্ছা করছে যে খাট থেকে নেমে বিড়ালটাকে ধরার। তো অনেক কষ্টে সে বিড়ালটাকে নিচে যেয়ে তুলে নিয়ে আসে, এনে তার বেডের পাশে রাখে এবং দেখে যে বিড়ালটা ঠিক তার কাছে বসে আছে এবং বেশ আদর নিচ্ছে আর কি, বিড়াল যেরকম করে আর কি। তো রাতের বেলা ওর মা যখন আসে তখন বিড়ালটাকে দেখে তার মা খুব মানে আপনার রাগ করে যে তুমি অসুস্থ এই বিড়াল কোত্থেকে পাইছো। তো বলে যে আমি বিড়ালটাকে আমি বারান্দায় পেয়েছি, ও আসছে এখানে আমার কাছে দাঁড়াচ্ছিল। তার মা বলে না, বিড়াল তো রাখা যাবে না সাথে। আর ও আবার খুব একগুয়ে হয়ে যায়, মানে কান্নাকাটি, সে বিড়াল ছাড়বে না। তো ওর মা এটা নিয়ে খুব করতে থাকে, দেখা অসুস্থ, ওকে পাড়াপাড়ি করলে সমস্যা হবে। তো বিড়ালটাকে ওর কাছ থেকে নিয়ে ওর মা বলে আচ্ছা পাশে থাক, এখানে থাক, তোমার সাথে রেখো না। তো সে তারপরও ছাড়বে না। তারপর ওর মা বিড়ালটাকে সাইড করে রাখে। যেটা হয় বিড়ালটা মাটিতে শুয়ে চুপচাপ শুয়ে থাকে এবং ওর দিকে তাকিয়ে থাকে, মিউ মিউ করে, মানে ইটস লাইক এ পেট ক্যাট, এরকম একটা অবস্থা হয়ে গেছে বিড়াল, পোষা বিড়ালের মতো। ডাক্তার এসে বলে যে বিড়াল কোত্থেকে আসছে। ওর মা বলে যে বিড়াল তো এখানে পাইছে এসে। যাই হোক, কোনোভাবে বিড়ালটাকে ওর কাছ থেকে সরানো যায়নি, আশেপাশে থাকছে এবং যখন অসুস্থ হয়ে যায় বিড়ালটাকে ও নিয়ে যেতে চায় বাসায়। তো ওরা কেউ নিবে না, ওর মাটা নিতে দিবে না, সে জোর করে বিড়ালটাকে বাসায় নিয়ে যায়। তো বিড়ালটাকে যখন নিয়ে যায়, বিড়ালটা ওর একেবারে মানে খেলার সাথীর মতো হয়ে যায়। এর মধ্যে কিছুদিনের মধ্যে বিড়ালটা একটু বড় হয়ে গেছে এবং বিড়ালটা আপনার ওইখানে মানে আপনার রুমের মধ্যে চলাফেরা করে, ওর বিছানায় শুয়ে থাকে জাস্ট লাইক পোষা বিড়ালের মতো। কিন্তু ওর বাবা মার খুব মানে রাগ ছিল বিড়ালটার প্রতি। এই 2-1 মাস থাকছে, তারা তার সাথে মানায় নিতে পারেনি বিড়ালটার সাথে। ওর বাবা মা কি করে, ওই বিড়ালটাকে একদিন ওর বাবা প্ল্যান করে যে দূরে ফেলে দিয়ে আসার, এবং ওরা যথারীতি একজন মানে ওদের বাসার কাউকে আসলে বলে যে বিড়ালটাকে নিয়ে যেতে, এবং ওদের বাসার কেউ একজন বিড়ালটাকে নিয়ে চলে যায় দূরে। জিনিসটা ওকে জানানো হয় না। তো ও পরে যখন বিড়াল খুঁজে পায় না, বাপ মাকে বলে যে আমার বিড়াল কই, এই কই। বিড়াল একটা নামও দিছিল। তো বলে যে না, ওর বিড়াল তো কোথায় চলে গেছে আমরা জানি না, এটা তো নিজের থেকে এরকম চলে গেছে। তো কথাটা শুনে ও খুব মন খারাপ করে। কিন্তু রাতের বেলা ওদের বাসায় ওর মা শুনতে পায় যে ওর রুম থেকে বিড়াল ডাকতেছে, একটা বিড়ালের ডাক, হ্যাঁ, লাইক বিড়াল যেভাবে ডাকতো ঠিক জাস্ট লাইক দ্যাট। তো ওর মা বলে বিড়াল কোত্থেকে ডাকতেছে, এবং দেখে যে মানে ওর মা ই করে যে বিড়ালকে ও নিয়ে আসছে বা সামহাও এটা ব্যাক করছে। ওর মা আস্তে আস্তে রুমে যায়, যে দেখে যে রুম খালি, কোনো বিড়াল নেই, কিছু নেই, এবং ডাকটাও থেমে গেছে। তো ওর মা খুব এটা নিয়ে কনসার্ন যে বিড়াল ডাকে আবার গেলে থেমে যায়, উনি যখন আবার গেট লাগায় চলে আসে আবার বিড়াল ডাকে, এরকম একটা সিচুয়েশন। তো ওর মা খুব হয়ে যায়, সারা রাতি উনি এরকম মানে একটা প্রবলেমে পড়ে এবং উনি উঠে ড্রয়িং রুমে বসে থাকে শেষ পর্যন্ত। এবং এরপরে যেটা হয়, ওর মা এই বিড়ালের ডাকটা তার একটা মানে ফোবিয়ার মতো হয়ে যায়, সবসময় উনি বিড়ালের ডাক শুনতে পান, মানে রাত হলেই সন্ধ্যার পর থেকে ওরকম বিড়ালের ডাক শুনতে পান। তো একদিন রাতের বেলা ওর আম্মা নাকি যায় ওর রুমে, ও যখন ঘুমায় ছিল, মানে ওই ঋতু ঘুমায় আছে এবং ওই বিড়ালের ডাক শুনে ওর আম্মু আস্তে আস্তে, তখন মনে করেন 10টা-11টা বাজে রাত, এরকম সময় উনি ওই রুমে যায়। তো রুমে যে উনি ওই গেটটা যখন করতে থাকে, এখন উনি শুনতেছে ওই রুমের মধ্যে একটা গড় 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 শব্দ হচ্ছে, বিড়াল যেরকম শব্দ করে অনেক সময়, হ্যাঁ, কিন্তু বিড়ালটা মনে হচ্ছে একটু রাগ টাইপের, মানে গড় গড় করতেছে। তো উনি গেটটা খুলে যে উনি দেখে খুবই আশ্চর্য একটা জিনিস, যে একটা প্রাণীর মতো কিছু একটা, ইটস নট লাইক মানে মানে কি বলে মানুষের মতো না, আবার বিড়ালের মতো না, কিন্তু মুখের কাছে মনে হচ্ছে কিচ্ছু নাই, একটা ইসের মতো দেওয়া, কাপড়ের মতো এরকম পরা, মানে একটা মানুষ যদি মাথায় ঘুমটা দিয়ে রাখে, কাইন্ড অফ লাইক দ্যাট। এবং সেটা ওই নিতু শুয়ে আছে, তার মাথার কাছে গড় 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 করছে এবং শব্দটা একটা বিড়ালের মতো। উনি যখন রুমে ঢুকে, সেই জিনিসটা ওনার দিকে মুখ ফিরে তাকায় এরকম, এন্ড অন্ধকারের মধ্যে, মানে আধো অন্ধকারের মধ্যে উনি বেশ ভয় পেয়ে যায় জিনিসটা দেখে যে এরকম কি, এবং ওনাকে দেখেই ওনার দপ করে সেটা চলে যায়, মানে ইটস লাইক মাটিতে পড়ে খাটের নিচে চলে গেছে। তো উনি চিৎকার করে ওঠে, মানে একটা সাউন্ড করে উঠে, সাউন্ড করে উঠে লাইট জ্বালায়, ওর আব্বু আসে, এসে বলে যে কি হয়েছে। তো উনি বলে যে আমি এরকম প্রায় এখানে এরকম বিড়ালের ডাক শুনতাম এবং
করতাম, তো মিতুকে ডাক দেয় যে তুমি কি কোনো বিড়ালের ডাক শুনছো বা সামথিং লাইক দ্যাট। মিতু বলে যে আমি বিড়ালের ডাক শুনছি, মানে বিড়াল মনে হয় আসে এখানে। বলে আসে মানে, বলে জানি না, ও এখান থেকে আসে, এসে আমার সাথে দেখে, আমার সাথে খেলা করে এবং তারপর সে চলে যায়। তোমরা ওকে কি করছো, তোমরা ওকে ফেলে দিয়ে আসছো কোথাও? ওর মাকে জিজ্ঞেস করে। তো ওর মা বলে যে ওর এই ধরনের বিহেভিয়ার বেশ অ্যাবনর্মাল ছিল। সে বিড়াল ওর সাথে খেলা করে, বিড়াল আসে, রুমে চলে যায়, জিনিসটা আমাদের কাছে অ্যাবনর্মাল লাগে। এবং ওর আচরণগুলো খুব একটা চেঞ্জ হতে থাকে, মানে শি স্টার্টেড টু মানে বি লাইক আপনার এক্সেন্ট্রিক, মানে নিজের মতো হয়ে যায় সে। দেখা যাচ্ছে যে তার নিজের যে নর্মাল কাজগুলোও করে না। এবং ওর মা একজন ইসের সাথে কথা বলে যে আমার মেয়ের এরকম একটা বিড়াল পাইছিল, এরকম এরকম কাহিনী, এবং আজব কিছু কথা বলে যে রাত্রেবেলা ওর রুমের মধ্যে বিড়াল ডাকে এবং জিনিসটা খুব ভৌতিক কিছু এরকম ভাবে ওর মার মনে হয়। এবং কথা বলে একজন সাথে, তখন উনি বলে যে আপনার মেয়ের হয়তো কোনো কিছু নজর লাগছে বা কিছু, এবং অনেক সময় দেখা যাচ্ছে এই ধরনের জিনিস এই পশু পাখির ফরম্যাটে এসে হাজির হয় আর কি। তো আপনি এক কাজ করেন, আপনার বাসাটা বন্ধ করে দেন, ওর ওই ইটা বলে। তো এটা বলার পরে উনি হুজুরকে মানে বলেন যে আপনি যে প্রসিজার করার আপনি করে দেন। আচ্ছা। তো ওই হুজুর এসে একদিন দিনের বেলা ওদের বাসার ওই রুমের চারপাশে এরকম কিছু এরকম দোয়া লিখে লিখে বাসাটাকে বন্ধ করে দেন। তো যখন বন্ধ করে দেন, ওই দিন রাত্রে সন্ধ্যার পর থেকে রাসেল ভাই ওই বাসার আশপাশে মানে শুধু মনে হচ্ছে যে খুব মানে মানে রাগী বিড়াল যেরকম ঝগড়া করে সেরকম টাইপের গড় 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 বিড়ালেরটা, মানে খুবই মানে ভয়ঙ্কর টাইপের মানে লাগতে থাকে। এবং আশ্চর্যের ব্যাপার, বিড়াল ডাকটা শুনতেছেন উনি, ওর মা এবং ওর বাবা, আর কেউ কিন্তু শুনে না। আর ও ওখান থেকে পাগলের মতো বলতেছে তোমরা কি করছো, তোমরা ওকে আসতে দিচ্ছ না কেন, মানে ওই নিতু ভিতর থেকে বলতেছে। তখন ওর বাবা মা ওর কাছে যায়, বসে, এবং রাত্রে ওরা লাইটটা মানে জ্বালায় রুমে শোয়, এবং কিন্তু ওদের মনে হচ্ছিল কেউ একজন এসে মানে ওই রুমের মধ্যে ঢুকবে এরকম, এবং বিড়াল মনে হয় মারামারি করতেছে ওখানে। এবং মানে খুবই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ওদের, অ্যাকর্ডিং টু দেম, যারা এই সময়টা মানে স্পেন্ড করছে তারা বলছে যে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স, কারণ হঠাৎ মনে হচ্ছে জানলা ভেঙে কেউ চলে আসবে, এরকম একটা অবস্থা। এবং মানে বিড়ালের কিন্তু বিভিন্ন রকমের ডাক আছে রাসেল ভাই, যেটা অনেক সময় খুব ভয়ঙ্কর লাগে। এবং এরকম চলে তাদের বাসায় একদম ফজরে আজান পর্যন্ত এরকম ডাক চলে। এবং দেখা যাচ্ছে নীতিও বেশ অ্যাগ্রেসিভ হয়ে যায় বিড়ালটার জন্য, যে মানে ও নিজেই বুঝতেছে না ও কি বলতেছে, যে মানে বিড়ালটার প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন, এরকম কিছু একটা ব্যাপার। এন্ড দেন ওই হুজুরকে আবার ডাকা হয়, ডাকার পরে ওর ইসে বলে যে ওই হুজুর এসে বলে যে আপনার মেয়ের উপর প্রভাব খাটাইছে তো, এবং ওটা ওর কাছে ছিল, এটা সম্ভবত হাসপাতাল থেকে ওর আসছে কোন রকম পিশাচ এবং মানে জিন আর কি, যেটা যেটা আপনার এরকম করে, এবং ওকে ঝাড়ানো দরকার। তো ওকে ওরা ঝাড়ায়, ঝাড়ানোর পরে এবং বলে যে আপনারা পারতপক্ষে ওই বাসার থেকে চলে যান। বিড়ালটাকে কি করছিল তো জিজ্ঞেস করা হয়। তো যাকে দিয়ে পাঠানো হয়েছিল বিড়ালটা, সেটা হচ্ছে যে ওদের বাসায় একটা লোক আসতো, মানে যে কাজ করতো আর কি, ওই কাঠটাটের কাজ টাজ করতো আর কি, তার কাছে দেওয়া হয়েছিল। সে বলে যে বিড়ালটাকে কি করছিল, বলে যে আমি যে ওখানে ওই কাজের মহিলার ছেলের কাছে দিয়েছিলাম, সে যে দূরে ফেলে দিয়ে আসছিল। তো পরে কাজের মেয়ের ছেলেকে ডাকা হয়, বিড়ালটা কোথায় ফেলছিল। তো সে বলে যে এখান থেকে মানে আমাদের বাসার থেকে দূরে ওইখানে নদী ছিল তখন, এখনো আছে মনে হয়, ওই যে আপনার ওই ইসের দিকে, যেটা নাকি হাজারিবাগটা ছাড়া যে জায়গাটা। তো বলে যে নদীর কাছে নিয়ে বিড়ালটাকে ছেড়ে দিছে। তারপর কি মানে কাজের ছেলেটাকে যে ওখানে যে ছেড়ে দিছে। তো বলে কি আশ্চর্য ব্যাপার, বিড়ালটাকে যখন ছাড়ছে সে নাকি মানে বের হয়ে একটা লাফ দিয়ে পানিতে পড়ছে এবং পানির তলে চলে গেছে, সে মানে ডুব দিয়ে পানির তলে চলে গেছে। এবং হয় না, এবং ওই ছেলেটার যে বিড়ালটাকে ছাড়ছিল তার নাকি অনেক জ্বর আসছিল, এবং সে এমন ভয় পাইছিল ওই ছেলেটা, এবং সে এমন ভয় পাইছিল যে সে আর ওই মানে ধারে কাছে কতদিন ওই বাসার এখান থেকে আসে নাই। এবং ওই ছেলে নাকি অনেক ভয় পাইতো, এবং রাতের বেলা কি জানি ওর কাছে আসতো এরকম, মানে বলছে যে লম্বা টাইপের মুখ নিয়ে এসে ওকে ভয় দেখাইতো। ওকে, সো ওই নিতুরা ফাইনালি আর কি, যে ওখান থেকে মানে নিতু চলে যায় আর কি, অন্য জায়গায় ওরা বাসা ভাড়া নিয়ে থাকে আর কি, ওখানে থাকে না। এবং মানে কারণ বাবা মা চায় না যে ছেলে মেয়ের কোন এই ধরনের অনিষ্ট হোক বা সামথিং লাইক দ্যাট। এই ছিল কাহিনী। নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমি ফার্ন, পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আমাকে শেয়ার করেছেন জিকো ভাই, ওনার বড় ভাইয়ের একটা ঘটনা। তো ওনার বড় ভাই একজন এমবিবিএস ডক্টর, এবং ওনার একটা জীবনের একটা পর্যায়ে উনি যেটা করেন যে ওনার যে দেশের যে বাড়ি, গ্রামের বাড়ি যেখানে, সেখানে একটা হাসপাতালে
বেশ কিছু সময় ধরে উনি চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। মানে ওখানে বেশ 6 মাসের মতো সে ওখানে বসতেন ওই হাসপাতালে। তো ওই সময়টাতে একটা ঘটনা তার সাথে ঘটে এবং এই ঘটনাটাই আজকে আমি শেয়ার করব। তো উনি ওনার যে কাজটা মেইনলি ছিল যে সব পেশেন্টদের দেখার পরে যে কোনো ধরনের যদি বেওয়ারিশ লাশ আসতো সেই লাশগুলোকে পোস্টমর্টম করা। আচ্ছা। তো এই ঘটনাটা যে সময়টাতে ঘটে ঠিক তার প্রায় মাসখানেক ধরে এরকম বেওয়ারিশ আসে নাই। আচ্ছা। মানে অফ ছিল আসাটা। তো হঠাৎ এক শীতের রাতে, মানে অনেক ঠান্ডা পড়েছিল সে রাতে, যেটা হয় যে খুব একটা পেশেন্টও ছিল না ওই হাসপাতালে, যেহেতু গ্রামের একটা হাসপাতাল। তারা খুব তাড়াতাড়ি মানে উনি ওখান থেকে চলে আসবে, বাসায় ফিরে যাবে। তো উনি 6টা কি 7টা এরকম একটা সময় মানে বের হতে যাবে, ঠিক তখনই একটা লাশ আসে, মানে অ্যাক্সিডেন্টে নিহত একটা লাশ হাসপাতালে আসে এবং ওই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি। অনেকক্ষণ ধরেই তারা চেষ্টা করে আশেপাশের এলাকার লোকজন যে লাশটা আসলে কোত্থেকে এসেছে, মানে হাইওয়ে রোডের উপরে লাশটাকে পাওয়া যায়, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তো যেটা হয় যে তাকে তৎক্ষণাৎ ওই লাশটার পোস্টমর্টম করার নির্দেশ আসে। আচ্ছা। তো উনি যেটা করেন, যেহেতু উনি এই কাজটা অনেক আগে থেকে করে আসছেন, তো কাজটা ওনার জন্য খুব একটা কঠিন কিছু না, রেগুলার কাজের পথে রেগুলার করে থাকেন। তো উনি যখন লাশটাকে দেখলেন, তো দেখার পর উনি নিজেই অনেক ভয় পেয়ে গেলেন আসলে, কারণ এরকম অবস্থায় লাশ এর আগে কখনো তিনি দেখেননি। তো লাশটার অবস্থা এরকম ছিল যে গলা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে লাশটার কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ, কোনো ক্ষত চিহ্ন নেই। যেটা হয়েছিল যে মাথার যে সাইডটা, ওখান থেকে প্রায় 80% মতো থেতলে গিয়েছিল। মানে খুবই ভয়ানক একটা অবস্থা, যে কেউ লাশটাকে দেখলেই মানে ভয় পেয়ে যাবে এরকম একটা অবস্থা। ইভেন সে নিজে এত দিন ধরে পোস্টমর্টম করছিল, কিন্তু এইরকম অবস্থার লাশ সে কখনোই দেখেনি। তো উনি যেটা করলেন যে যেহেতু সেই রাতের মধ্যেই, রাত 10টার মধ্যেই নাকি পোস্টমর্টমের রিপোর্ট পাঠাতে হবে পুলিশ স্টেশনে, সেই জন্য উনি যেটা করলেন যে সে রাতেই পোস্টমর্টমের কাজটা সেরে ফেললেন। তো উনি যখন পোস্টমর্টম করছিলেন তখন যেটা হয় যে ওনার সাথে যে একজন ডক্টর ছিল, উনি যখন করছিলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশটার হাত পা হঠাৎ করে নড়ে চড়ে উঠতেছে, এরকম মানে এখন পর্যন্ত লাশটাতে মনে হচ্ছে লাইফ আছে। তো উনি তখনও মনে হচ্ছে লাইফ আছে, হ্যাঁ, হাত পা নড়তেছে এরকম হঠাৎ করে ওনার কাছে বারবার মনে হচ্ছিল। এবং উনি এনশিওর হওয়ার জন্য তার সাথে যে ডক্টরটা ছিলেন তাকেও জিজ্ঞেস করছিলেন যে তুমি কি এরকম কিছু দেখেছো? তো সেও বলল যে হ্যাঁ, আমার কাছেও মনে হচ্ছিল যে হঠাৎ করে হাত পা নড়ে উঠছে লাশটার। তো তারপরে ওনারা পোস্টমর্টম করে, এবং পোস্টমর্টম করার সময় উনি যেটা করেন যে লাশটার পায়ের কাছ থেকে বেশ কিছু মানে মাংস নিয়ে ওনার ফেসটাতে সার্জারির মতো একটা করে নেন, যাতে লাশটাকে এরপরে নেক্সট টাইম কেউ দেখলে যাতে ভয় পেয়ে না যায়। মানে লাশটার অবস্থা এতই খারাপ ছিল যে এটাকে যে কেউ দেখবে তার মনে এটার একটা প্রতিচ্ছবি থেকে যাবে এবং সে ভয় পাবে। এই জন্য সে কিছু পার কাছ থেকে কিছু মাংস নিয়ে তার মাথায়, ওই লাশটার মাথায় মানে ফেসের এখানে কিছু সার্জারির মতো করলেন, যাতে লাশটাকে একটু মানে মোটামুটি দেখার যোগ্য মনে হয়। আচ্ছা। তো তারপর উনি লাশটাকে মানে কাজ শেষ করে উনি ওনার, তখন বাজে রাত 10টা, উনি ওনার বাসায় যাবেন। ওনার বাসা ছিল সেই গ্রামের একটু ভিতরে, মানে ওনাদের হাসপাতালটা থেকে প্রায় 5 মাইলের মতো পথ তাকে যেতে হবে। উনি নর্মালি হাসপাতাল থেকে বের হয়ে দেখলেন যে বাইরে প্রচুর ঠান্ডা, প্রচন্ড কুয়াশা, আশেপাশে ছোট যে টং দোকানগুলা সবগুলো একদম বন্ধ হয়ে গেছে, কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না। এই এলাকায় কিছু কিছু রিক্সা, যেগুলো ব্যাটারি চালিত রিক্সা, মানে সেই রাত্রে কোনো কিছুই ছিল না। সে একটা সময় তার মনে হচ্ছিল যে সম্পূর্ণ রাস্তা হয়তো বা তাকে হেঁটেই যেতে হবে। আচ্ছা। এবং যখন সে হাসপাতাল থেকে বের হয়ে হাইওয়ে রোডটাকে ক্রস করে নিচে নেমে যাবে, মানে গ্রামের পথ ধরে ভিতরের দিকে যাবে, তখনই তার কাছে হঠাৎ করে রাস্তার উপরে একটা জিনিস চোখে পড়লো। সেটা হচ্ছে রাস্তার একটা পাশে জমাট বাঁধা বেশ কিছু রক্তের দাগ। আচ্ছা। তখন এটা দেখার পরে সে বেশ মানে একটু খারাপ লাগলো যে হয়তোবা ওই লাশটাই এখানেই অ্যাক্সিডেন্ট করেছিল, যেহেতু এই হাইওয়ে রোডটা থেকেই লাশটাকে নেওয়া হয়েছিল হাসপাতালে। তো
তারপর উনি যেটা করলেন যে ওনার বাসার উদ্দেশ্যে উনি হাঁটতে থাকলেন, কোনো কিছুই সে পাচ্ছিলেন না। একটা পর্যায়ে তার কাছে মনে হচ্ছিল যে ব্যাক করে সে মানে হাসপাতালেই চলে যাবে, কেননা এরকম তার কাছে এরকম একটা ভয় লাগতেছিল এবং অস্বস্তি লাগতেছিল যে তার কাছে মনে হচ্ছিল যে আমি বাসায় না ফিরে হাসপাতালে আবার ফিরে যাই। সে চিন্তা করে যে আমি বাসায় ফোন করে দেন হাসপাতালে আবার চলে যাই। আবার একটা সময় চিন্তা করে যে না, আমি বাসায় চলে যাই, যেহেতু লাশটা হাসপাতালে রয়েছে। তার কাছে খুব মানে অস্বস্তি ফিল করতেছিল, সে তার কাছে ভালো লাগতেছিল না যে সে কি করবে আসলে। তো একটা পর্যায়ে এরকম করতে করতে সেই গ্রামের রাস্তা ধরে যখন সে হাঁটছিল, হঠাৎ করে দেখলো যে দূর থেকে একটা রিক্সা তার সামনে এসে দাঁড়ালো, এবং রিক্সাটা ছিল ব্যাটারি চালিত রিক্সাগুলোর মতো একটা রিক্সা, এবং ওটাতে একটা রিক্সাওয়ালা বসা ছিল। এবং রিক্সাওয়ালা ওনাকে বললেন যে আপনি কোথায় যাবেন, আপনাকে আপনার গন্তব্যস্থলে আমি পৌঁছে দেব। তো উনি একটু চিন্তা করলেন যে না ঠিক আছে, যেহেতু রিক্সাটা পেয়ে গেছি এখন বাসার উদ্দেশ্যে যাওয়া যাবে। এবং রিক্সাওয়ালার বর্ণনাটা আমি এইভাবে দিব যে যে রিক্সাওয়ালাটা বসা ছিল ওনার সম্পূর্ণ শরীর চাদরে ঢাকা ছিল, মুখে একদম জাস্ট চোখটা দেখা যাচ্ছিল, আর বাকি সবকিছুই মানে শীতের জন্য সে মানে শীতের কাপড় চোপড় পরেছিল, এরকম একটা অবস্থা। আচ্ছা, তো উনি বললো যে আমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, বাজার বা এই বাজার এখানে নামিয়ে দিতে হবে। তো রিক্সাওয়ালা তাকে একদম সুন্দর মতো তার বাসার সামনে যে বাজারটা সেখানে তাকে নামিয়ে দেয়। এবং যখন সে রিক্সা থেকে নেমে 50 টাকার একটা নোট ওই রিক্সাওয়ালাকে দিতে যাবে, তখন রিক্সাওয়ালা তাকে বললেন যে স্যার আমি ভাড়া লাগবে না, আমাকে জাস্ট একটা ছোট্ট উপকার করবেন। আচ্ছা। এই কথা বলে রিক্সাওয়ালা তার পকেট থেকে বের করলো একটা কাগজ বের করে তার হাতে দিল, এবং সেটা দেওয়ার সাথে সাথে রিক্সাওয়ালা রিক্সাটা চালিয়ে চলে গেল, আর কিছুই সে বলল না। এবং সে নিজেও একটা হাতে কাগজ এবং একটা হাতে ওই 50 টাকার নোটটা নিয়ে সে নিজেও চিন্তা করতে থাকলো যেটা আসলে কি হলো, মানে এটা আসলে কি দিল আমাকে আসলে, এবং ভাড়াটাই বা সে নিল না কেন। একটা পর্যায়ে সে তার নিজেকেই আশ্বস্ত করতে লাগলো যে যেহেতু সেই গ্রামের একজন ডক্টর এবং একদম সদর হাসপাতালই ওনার পোস্টিং, তো গ্রামের অনেক মানুষকেই সে মানে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার কাছে যে ছোট্ট একটা সাহায্যের কথা বললো, এটা হয়তো ওনাকে হয়তো কেউ চিনে থাকে, ওনারই হয়তো কোনো পেশেন্ট ছিল, তো ওনাকে জাস্ট মানে ভাড়াটা না নিয়ে জাস্ট তাকে একটা সম্মানার্থে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছে, এরকম কিছু একটা। আচ্ছা, বা কোনো মেডিসিন বা কিছু একটা পরে তার কাছে হয়তো বা নিতে আসবে, সে মানে কোন দরিদ্র মানুষ পরে হয়তো বা দাবি করবে, এরকম কিছু একটা। তো সে জাস্ট রীতিমতো তার বাসার কাছে এসে মানে সে বাসায় ঢুকে গেল, এবং সবকিছু নর্মালি ছিল। বাসায় আসার পরে তার ওই লাশটার কথাও সে আস্তে আস্তে ভুলে যাচ্ছিল, এবং যখন সে রাত্রে ঘুমাতে যাবে তখন তার হঠাৎ করে ওই ছোট্ট কাগজটার কথা মনে পড়লো, যে আমাকে তো একটা কাগজ দিয়েছিল, ওটাতে আসলে কি লেখা সেটা তো দেখা হয়নি। তো সে যেটা করলো, বিছানায় ঘুমানোর সময় সে কাগজটা হাতে নিয়ে দেখলো, এবং কাগজটা যখন সে খোলার সাথে সাথে সে বেশ অবাক হয়ে গেল। সে দেখলো যে ওটা নর্মাল কোনো কাগজ ছিল না, ওটা ছিল তার হাসপাতালের যে প্রেসক্রিপশন, যেটাতে তার হাসপাতালের নাম লেখা এবং তার নিজের নামও লেখা আছে ওই প্রেসক্রিপশনটাতে। এবং ওই প্রেসক্রিপশনটাই তাকে ওই রিক্সাওয়ালাটা দিয়েছে, এবং প্রেসক্রিপশনের মাঝখানে লেখা ছিল যে আমাকে আর কষ্ট দিবেন না, আমাকে কাল সকালের মধ্যেই কবর দেওয়ার ব্যবস্থা করেন। জাস্ট এই কথাটুকু লেখা ছিল। আচ্ছা, তখন এই কথাটা পড়ে মানে সেই মানে একদম যেটা বলবো যে একদম ঠান্ডা হয়ে গেল, যে এটা কি লেখা আসলে, এবং এটা আসলে কে, মানে ওই লোকটা কে ছিল আসলে, এবং তাকেই বা কেন এই কাগজটা দিতে আসলো। ওই রিক্সাওয়ালাটা তো তার একদমই অপরিচিত, এর আগে কখনোই সে তার সাথে কথা বলেনি, এবং আসলে কে ছিল সে, তার সেই রাতে একদম প্রচন্ড ভয় পাচ্ছিল, এবং বারবার তার কাছে মনে হচ্ছিল যে লাশটা সে পোস্টমর্টম করে আসছে ওই লাশটাই নাকি রিক্সাওয়ালাটা। সে বেশ মানে ভয় পাচ্ছিল, এবং সে যেটা হয় যে সারা সে ঘুমাতে পারেনি, এবং ভোরের দিকে সে হাসপাতালের দিকে রওনা হয়, এবং হাসপাতালে যে যারা কর্তব্যরত লোক ছিল তাদের সবাইকে মানে জিজ্ঞেস করার চেষ্টা করে যে গত রাতে যে লাশটা এসেছিল, লাশটা আসলে কোথায় তোমরা পেয়েছিলে। তো অনেকক্ষণ পরে যেটা হয় যে একটা নিউজ পাওয়া যায়, সেটা হচ্ছে যে ওই লাশটা আসলে ওই হাইওয়ে রোডটাতেই একজন রিক্সাওয়ালার লাশ ছিল, এবং তাকে মানে একটা ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায়, এবং সে ওখানেই মারা যায়। তারপরে লাশটাকে হাসপাতালে নিয়ে আসা হয়, এবং যেটা হয় যে ওই হাসপাতালের একটা নিয়ম ছিল যে মানে যদি এরকম কোনো লাশ
রিসিভ করতে কেউ না আসে, সেক্ষেত্রে যেটা করতেন তারা, যে হাসপাতালে যে বোনগুলো ছিল এগুলোকে কোনো একটা কাজে ইউজ করা হতো। সব জায়গায় এরকম একটা নিয়ম থাকে, তো ওনাদের হাসপাতালেও এরকম একটা নিয়ম ছিল। এবং উনি যেটা করলেন যে সকালের দিকে প্রায় একদম দুপুর পর্যন্ত চেষ্টা করলেন যে লাশটার ভালো মতো খোঁজ খবর নেওয়ার, কিন্তু কোনো লোকই মানে ওই লাশটাকে নিতে আসলো না। তো উনি তখন যেটা চিন্তা করলেন, যেহেতু তার কাছে একজন রাত্রে এরকম একটা রিকোয়েস্ট করেছিল যে আমাকে ছোট্ট একটা উপকার করবেন, এবং সে যেটা চিন্তা করলো যে লাশটাকে আর সেই মর্গে না রেখে লাশটাকে একদম বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা সে করে দিল। লাশটা জানাজাও পড়ানো হলো এবং লাশটাকে দাফনের ব্যবস্থা করে দেওয়া হলো। Okay. এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো এই কাহিনীটা আমার কাছে শেয়ার করেছেন অ্যান্ডি। অ্যান্ডি ওয়েস্ট পাম বিচে থাকতো, আচ্ছা এখন কোথায় থাকে আমি জানি না। সো অ্যান্ডির দাদার ঘটনা অনেক পুরনো আর কি, অনেক পুরনো দিনের। সো সেই সময় ইটস প্রবাবলি আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় বা সামথিং লাইক দ্যাট, এরকম একটা সময়ের ঘটনা। সো ওনারা থাকতেন আপস্টেট নিউ ইয়র্কে তখন। তো ওনার দাদা একদিন, অ্যান্ডির দাদা একদিন আপনার শহরে গিয়েছিল কোন একটা কাজে। মানে তখন ওনার যে থাকতো জায়গাটা ছিল আপনার বেশ একটু গ্রাম টাইপের একটা জায়গা, সেখান থেকে শহরে গিয়েছিল। তো শহরে গিয়েছিল, শহরে যে তার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা দোকান চালাতো আর কি, সেখান থেকে কিনে উনি ফিরছিলেন। এবং ফিরতে ফিরতে দেখা গেছে সন্ধ্যার পরও হয়ে গেছে, এবং তখন ওই অংশটাতে ঘোড়ার গাড়িতে আসতে হতো, কারণ তাদের ছিল না, মানে এই মডার্ন ট্রান্সপোর্টেশন তেমন ছিল না। কিছু গাড়ি ছিল সেগুলো ওইরকম রাস্তায় চলতো না। তো যাই হোক, তা এক জায়গায় এসে ওনাকে নেমে যেতে হয়, কারণ ওই জায়গাটাতে আর কি ওই যে ঘোড়ার গাড়ি যায় সে আর সামনে যাবে না, তার হাঁটা পথ ধরে কিছু দূর যেতে হবে, যে সেখান থেকে পরে তার করতে হবে আর কি, অন্য কিছু নিতে হবে। তো যাই হোক, উনি ঘোড়া গাড়ি থেকে নেমে যান, সন্ধ্যা হয়ে যায়, বেশ ঠান্ডার সময়, আপস্টেট অনেক ঠান্ডা। তো হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, তো যেতে যেতে যে দেখেন যে মানে বেশ অন্ধকার হয়ে গেছে রাস্তা, এবং তখন একটা ভয় ছিল যে ওরকম অঞ্চলে অনেক সময় উল্ফ থাকে, বেশি ঠান্ডার সময় উল্ফ চলে আসে বাইরে। তো এই ভয়টা উনি খুব বেশি পান আর কি। ভয়টা বেশি পাওয়ার জন্য উনি হেঁটে হেঁটে ওখানকার যে একটা ছোট অংশ যেখানে নাকি কিছু দোকানপাট হোটেল টোটেল আছে এরকম জায়গা, ওই জায়গাটা খুঁজে বের করেন। হেঁটে যে একটা হোটেল উনি পান, মোটেল আর কি, পুরনো মোটেল। তো সেই মোটেলে উনি ওঠেন। ওঠার পর বলে যে মোটেলে বলতেছে যে এখন তো বেশ ঠান্ডা পড়ছে, এখানে আপনার বেশি একটা সিট নাই, তুমি এই পাশে একটা রুম আছে, রুমটা তুমি নিতে পারো, বেশ ছোট যদিও, এবং ওইটার হিটিং ঠিক মতো কাজ করে না, সো বি কেয়ারফুল। তো তাকে বলে দেয় যে আরেকটা জিনিস হচ্ছে, ওই মোটেলের যে ইসাকে বলে যে তোমার আরেকটা জিনিস হচ্ছে, তুমি যে মোটেলে থাকবে রাত 8-9টার পর হাঁটাহাঁটি করবে না বেশি, এখানে আসলে ঝামেলা হয়। বলছে কি ঝামেলা? ঝামেলা মানে ঝামেলা, ডিস্টারবেন্স, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তুমি 8টার পরে 8-9টার পরে হোটেল আর করবে না। আর তুমি বেরোবেই বা কেন, ঠান্ডার সময় তোমার হিটিং কাজ করছে না আমাদের এখানে ঠিক মতো, এবং ওই যে প্যাসেজটা সিঁড়ির মানে করিডোর ওখানেও কাজ করে না ঠিক মতো। তো যাই হোক, ওনার কোনো চয়েস নাই, অ্যান্ডির দাদা ওখানেই উঠেন, এবং যখন যান রুমটা ওনাকে খুলে দেন। খেয়াল করেন যে রাস্তা মানে যে প্যাসেজের দুই পাশে রুম আছে, এবং লাস্টের যে রুমটা ওনাকে থাকতে দিচ্ছে তার অপোজিট আরেকটা রুম, এবং এর মাঝখানে কিছু দূর কয়েকটা রুম নাই আর কি, মানে জায়গাটা মানে পুরোপুরি আপনার বন্ধ। ওখানে কি আছে বা একটা রুমই অত বড় কিনা উনি বুঝতে পারেন না। যাই হোক, যে রুমটা তাকে থাকতে দেয় সেই রুমটা মোটামুটি সাইজ ঠিক আছে, মানে একজন মানুষ থাকার জন্য সিঙ্গেল বেডরুম। উনি ওঠেন, উঠে ওখানে মোটামুটি চেক ইন করেন, ফ্রেশ ট্রেশ হয়ে উনি থাকেন। তো রাত্রেবেলা উনি বসে আছেন, একসময় চিন্তা করে যে নাথিং টু ডু, শুয়ে পড়েন। তখন পর্যন্ত হিটিং এও কোনো কলাপস করে নেই, ভালোই করতেছেন। তো উনি ঘুমায় যান। তো উনি যখন ঘুমায় যান, এক সময় উনি হঠাৎ করে বেশ ঠান্ডা লাগতেছে ওনার। উঠে বসে দেখে যে উনি নর্মাল একটা গেঞ্জি পরে ঘুমাইছিলেন, গায়ে কোনো ভারী কাপড় নাই, জাস্ট কমফোর্টার, এবং দেখে বেশ ঠান্ডা হয়ে আছে রুমের ভিতরে। তো উনি বলছেন যে ওই যে বলছে যে হিটিং সিস্টেম কাজ করে না এটা। তো উনি তাড়াতাড়ি উঠে উনি করতে যান, কাপড় পরাতে যান, গায়ে চাপাতে যান। তো এর মধ্যে উনি শুনেন রুমের দরজায় নক হচ্ছে, টক 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 করে নক হচ্ছে। তো উনি জিজ্ঞেস করে যে হু ইজ দিস, কোনো উত্তর নাই, এবং